হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইট্রন। তো আজকে আমাদের ক্লাসে আমরা ফিজিক্স ক্লাসের ফার্স্ট চ্যাপ্টারটা কন্টিনিউ করব, যেখানে আমরা লাস্ট দিন ছেড়েছিলাম। তো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে পরিচলন স্রোত। পরিচলন স্রোতের মধ্যে আমরা জানতে পারবো বায়ু কি করে একটা স্থান থেকে অন্য স্থানে যায় এবং এখানে আমরা কি ধরনের প্যাটার্নস দেখতে পারি। তো এখানে সাধারণ আমরা যদি ভেবে নিই, আমার আঁকা ছবি খুবই খারাপ, তো তাও তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি ধরে নিচ্ছি এই নীল পাটটা সমুদ্র, যেখানে জাহাজ যাচ্ছে, এই কালো পাটটা হচ্ছে ভূমি, মাটি, যেটাই ধরো সেখানে বাড়ি ঘর আছে। এবার যখন সূর্যের আলো পড়ছে তখন এই নীল পাটটার উপরের যে বায়ুটা আছে, মানে জলটা গরম হচ্ছে, এখানে মাটিটাও গরম হচ্ছে। যদি মাটি থাকে, যদি মার্বেল থাকে, যেটাই থাকে, তোমরা যদি দীঘা পুরী এগুলো জায়গায় গেছো দেখেছো বালি থাকবে, ওগুলো গরম হচ্ছে। এবার জলের তুলনায় মাটি তাড়াতাড়ি গরম হয়। এবার তোমরা বলবা কেন? মাটি একটা কঠিন পদার্থ, জল একটা তরল পদার্থ। এবার জলের মধ্যে যে অণুগুলো আছে, সেই অণুগুলো একটা আরেকটা থেকে যতটা দূরত্ব থাকে, মাটি একটা কঠিন পদার্থ হওয়ায় ঘন পদার্থ, তাহলে সেখানে একটা অণু অন্য অণু থেকে কিন্তু তুলনামূলকভাবে কাছাকাছি থাকবে। তাহলে এখানটায় একটা লেয়ার যদি গরম হয়ে যায়, তাহলে তারপরে লেয়ারটাতে তাপটা সঞ্চালন হতে কিন্তু মানে কম সময় লাগে এবং তাড়াতাড়ি হয়। এখানে সেটা অপেক্ষাকৃত দেরিতে হয়। তাহলে এই জায়গাটা তাড়াতাড়ি গরম হবে, এই জায়গাটা দেরিতে গরম হবে। টেম্পারেচার হাই, টেম্পারেচার লো, লো না, টেম্পারেচার দেরিতে বাড়বে। এবার যেহেতু ভূমিটা গরম, ভূমির ঠিক উপরের যে বায়ুটা আছে, যেটা আমি ভূমি ধরে নিই আর এই জায়গাটা আমি জল ধরে নিই, তাহলে এটা পার্টিশন। এখানকার যে বায়ুটা আছে সেটা তাড়াতাড়ি গরম হবে আর এখানকার বায়ুটা দেরিতে গরম হবে। এবার ইউনিভার্সাল একটা ল আছে যে গরম জিনিস সবসময় উপরে থাকে, ঠান্ডা জিনিস নিচে থাকে। বাজে মিনিং কেউ নিবে না। গরম জিনিস উপরে থাকে, ঠান্ডা জিনিস নিচে থাকে। তাহলে এই গরম বায়ুটা আস্তে আস্তে উপরে বেরিয়ে যাবে। এবার এই জায়গাটা কি হয়ে গেল? হলো ফাঁকা স্থান। তাহলে এখান থেকে বায়ুটা, সমুদ্রের উপরের বায়ুটা এই ফাঁকা স্থানটা পুরো করার জন্য এখানে চলে আসবে। তাহলে এটাকে বলা হচ্ছে জলবায়ু বা সমুদ্র বায়ু। তোমাদের বই লেখা হবে এই টার্মটা দেখবা সমুদ্র বায়ু নামে। তাহলে এই বায়ুটা যখন এখানে চলে আসছে তখন এই জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে কারণ এখানকার জলের উপরে যে বায়ুটা, ওটা এই এখানকার যে বায়ুটা উঠেছে তার তুলনায় ঠান্ডা, কম তাপ। তাহলে এই বাষ্পটা উপরে উঠে গেল। এবারে এটার উল্টাটা হয় রাত্রে। রাত্রে কেন? ঠিক একই কারণ। এই জায়গাটা গরম তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি ঠান্ডাও হবে। তাহলে এই জায়গাটা যখন তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, তাহলে এটার উপরের বায়ুটা ঠান্ডা হচ্ছে তাড়াতাড়ি, এটা দেরিতে ঠান্ডা হচ্ছে। তাহলে কি হচ্ছে? এখন এ উপরে উঠে যাচ্ছে আর এখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। বায়ু নাই, তাহলে চাপ দেওয়ার জন্য কেউ নাই, তাহলে নিম্নচাপ। এভাবে মনে রাখবে জিনিসটা। তাহলে এ আবার ফেরত আসছে এখানটাই আর সৃষ্টি করছে উচ্চচাপ, বা এখানে সৃষ্টি হচ্ছে উচ্চচাপ। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলে আসছে আর জিনিসটাকে লেভেল করে দিচ্ছে, জিনিসটা ব্যালেন্স করে দিচ্ছে। এবার এই বায়ুটা, তো এই বায়ুটাতে জলের উপর ছিল, সমুদ্রের উপর ছিল এই বায়ুটা। এই বায়ুটা আস্তে আস্তে উপরে উঠলো। উপরে উঠে এই বায়ুটা যেহেতু জলীয় বাষ্প উপরে উঠলো, ঘন হলো, ঠান্ডা হলো, মেঘে পরিণত হলো আর বৃষ্টি হলো। এটা হচ্ছে তোমাদের পরিচলন স্রোতের গোটা গল্প। এবার বইয়ের মধ্যে অনেক ভালো মতো দেওয়া আছে, ভালো মতো পড়ে নিবা। আমাদের পরের টপিক হচ্ছে ওজোন স্তর। ভূমি থেকে 20 থেকে 30 ডিগ্রি উচ্চতা, মানে ধরো এটা ভূমি, এটা আমি একটা উচ্চতার স্কেল নিয়ে নিলাম, বিশাল বড় স্কেল নিয়ে নিলাম, একটা 1000-1500 কিলোমিটার উঁচু। এটা 0, এটা হচ্ছে 20। এখানে আমাদের 18তে আমাদের ট্রপোস্ফিয়ার শেষ হয়ে গেছে, 18 পর থেকে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার চলছে। 20, এটা হচ্ছে 50, এখানে কি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে আমাদের মেসোস্ফিয়ার, আরো উপরে আছে, লিখে দিলাম না, 80তে মেসোস্ফিয়ার, 50-এ স্ট্র্যাটোস্ফিয়ার। এই 20 থেকে 30-এর মাঝখানে এই যে এরিয়াটা, এটার নাম হচ্ছে ওজোন স্ফিয়ার। ওজোন স্তর, ওজোন স্তর কেন এখন, ওজোন স্রোত কেন আমি এখনই বলবো। এই 20 থেকে 30 অব্দি উচ্চতা, 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটার অব্দি, এটাকে আমরা বলবো হচ্ছে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। ওজোন কি তোমরা প্রশ্ন করতে পারো, যারা আগে থেকে পড়েছো জানো, আগের ক্লাসও ছিল। অক্সিজেনকে আমরা বলি O2, ভুল, এটা ডাইঅক্সাইড। অক্সিজেন হচ্ছে O, এই O কে অক্সিজেন বলে। দুটা অক্সিজেন মিলে হয় O2 বা ডাইঅক্সাইড, যেটা আমরা ব্যবহার করি শ্বাস নেওয়ার জন্য। ঠিক আছে, আগুন জ্বালানোর কাজে এটা লাগে, আর অনেক কাজে লাগে এটা। হ্যাঁ,
এটা কিন্তু আবার অনেকের ভুল ধারণা, আমরা অক্সিজেন ব্রিথ করি না, আমরা অধিক অক্সিজেন যুক্ত বায়ু ব্রিথ করি। মানে যে বায়ুটা আমরা ব্রিথ করি ওটার মধ্যে কিন্তু অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে। এখনই বললাম 78.09% নাইট্রোজেন। তো এতটা আমরা নিই নাইট্রোজেন, আর তার মধ্যে শুধু আমাদের লাংস কি করে, অক্সিজেনটা বের করে নেয়, বাকিটা ফেলে দেয়, তাই লাগে না? এই জন্য যখন কেউ হসপিটালে যায় দেখবে অক্সিজেন মাস্কটা দেয়, ওটাতে কিন্তু ওই মাস্কে কোনো ওষুধ থাকে না সাধারণত, ওটাতে 100% পিওর অক্সিজেন থাকে, যেটাতে আমাদের বডি বেশি অক্সিজেন পায়, রক্ত তাড়াতাড়ি ফিল্টার হয়, শরীরের ইমিউন সিস্টেম বুস্ট পায়। এগুলো বায়োলজি ক্লাসে রুদ্র স্যারের কাছে পড়বা। এটা হচ্ছে ডাইঅক্সাইড, এটা হচ্ছে অক্সিজেন, আর এইটা হচ্ছে ওজোন, O3। যদি কেমিক্যাল ফর্মে যদি তোমরা যাও তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অক্সিজেনের থাকে হচ্ছে 8টা ইলেকট্রন। কটা ইলেকট্রন? 8টা। এবার অক্সিজেনের প্রথম কক্ষে 2টা ইলেকট্রন থাকে, অক্সিজেনের প্রথম কক্ষে 2টা ইলেকট্রন থাকে। যখন দ্বিতীয় কক্ষটা নিবা ওটাতে থাকে 6টা, 1 2 3 4 5 6। এই 6টা ইলেকট্রন নিয়ে, এই 8টা ইলেকট্রন নিয়ে অক্সিজেনের কাজ। সেন্টারে থাকবে নিউক্লিয়াস, ওটাতে আমরা পরে আসছি। এবার পৃথিবীর যে কোনো মৌল এটা চাই যে তার লাস্ট ঘরটা, লাস্ট যে ঘরটা এর জন্য সেকেন্ড ঘর, কারোর জন্য ওর ফোর্থ অরবিটটা বা ফোর্থ কক্ষটা লাস্ট হবে, ও চাই হয় খালি থাকবে, মানে কেউ থাকবেই না, ওটাতে ভাগিয়ে দিবে, এটাও দেখ। সেটার জন্য অক্সিজেনকে কি করতে হবে, 6টা ভাগাতে হবে। বা 2, এই ঘরে যেন 8 জন থাকুক। কজন থাকুক? 8 জন। এখানে 6 জন আছে, 2 জন লাগবে, 8 জন। বা এটা ফুল থাকুক, ও ফুল করার জন্য 8 লাগবে। এবার পরবর্তীকালে তোমরা জানবে যে থার্ড কক্ষে 18 লাগে, তো যদি কারো 17 আছে তাহলে তার 18 করার জন্য কটা লাগবে? একটা। বা তাকে 9টা ভাগাতে হবে 17 থেকে, তাহলে কি 8 হবে। তো সাধারণত সব থেকে কম সংখ্যা যেটা সেটাই করে। এবার অক্সিজেনের দরকার আছে 2টা ইলেকট্রনের, অক্সিজেন দরকার আছে 2টা ইলেকট্রনের। সেজন্য আমরা যখন অক্সিজেনকে কারোর সঙ্গে যুক্ত করব, আমরা দেখি যে ওর 2টা হাত দিব আমরা, বা 2টা বিন্দু দিব, যে কোনো একটা, দুটাই কিন্তু করে দিব না, 4টা জিনিস বুঝিয়ে দিব। তো 2টা হাত বা 2টা বিন্দু দিব। এবার আমি বলছি O3, O3 কিভাবে তৈরি হবে? আমি 3টা অক্সিজেন নিলাম। আচ্ছা, যখন এভাবে করে তোমরা কম্পাউন্ড বানাবা, তোমরা একটা যৌগ বানাবা যেখানে একটার বেশি মৌল আছে, O2 কিন্তু একটা যৌগ, 2টা অক্সিজেন নিয়ে তৈরি হয়েছে। যখন বানাবা তখন মাথায় রাখতে হবে কারোর হাত বাকি থাকবে না, সবার শেষ ঘর পূর্ণ হবে, ঠিক আছে? এগুলো, এটা কেমিস্ট্রি, এটা কিন্তু সোসাইটি না, এখানে ডিসক্রিমিনেশন হবে না। তো এখানে আমরা অক্সিজেন নিব 3টা, এই একটা হাত এঁকে দিল, একটা হাত এঁকে দিল, এ একটা হাত এঁকে দিল, একটা হাত এঁকে দিল, এর একটা হাত এঁকে দিল, একটা হাত এঁকে দিল। এরা একে অপরের হাত ধরে নিল, সবার 2টো 2টো করে হাত হয়ে গেছে, দুই দিক দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে, হাতে হাতে এইভাবে করে ধরে নিয়েছে, দেখো অক্সিজেন তৈরি হয়ে গেল, ট্রায়াঙ্গুলার ফরমেশন। তো এটা হচ্ছে ওজোন গ্যাস। এবার এটা কি কাজে লাগে তোমরা বলবা? কাজে এটা লাগে যে যখন সূর্য থেকে আলো বেরোয়, আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন, সূর্যর কালার কি? রিসেন্টলি কোনো কিছু একটা অ্যাডে, মনে হয় এয়ারটেল বা কিছু একটা অ্যাডে কোশ্চিন করছিল, বা গুগলেরই মনে নিয়ে এসছে অ্যাডে, যে আমরা অনেক কিছু সম্পর্কে অ্যাজিউম করে নিই আর ওটা সম্পর্কে কিন্তু জানি না, ঠিক আছে? যেমন গাছের পাতার রং কি, এটা আমরা কখনো জিজ্ঞাসা করবো না। যে জানে যে কোনটা লাল, কোনটা নীল, কোনটা সবুজ, কালার ব্লাইন্ড লোকদেরকে অপমান করছি না, কিন্তু আমরা যখন জানি যে কালার কোনটা কি আছে, এটা যখন আমরা জেনে গেলাম, তাহলে আমরা কোনো কাউকে বলবো না যে দাদা গাছের পাতার রং কি, বা গুগলে গিয়ে সার্চ করবো না। কিন্তু দেখা যায় ওগুলো কিন্তু ভুল, মানে আমাদের ধারণা অনেক কিছু নিয়ে ভুল। তো ওখানে একটা কোশ্চেন করেছিল, খুব সুন্দর কোশ্চেন, শুনে আমার খুব ভালো লাগলো। সূর্যের রং কি? হোয়াট ইজ দ্য কালার অফ সান? যারা ট্রাই করেছো ওই অ্যাডটা দেখে, বা যারা নিজেরা ট্রাই করেছো বা নিজেরা জানো, তারা নিচে লিখো, যারা জানো না তারা ট্রাই করে এসে লিখো, ঠিক আছে? সানের আসল কালার হচ্ছে হোয়াইট, সূর্যের আসল রং হচ্ছে সাদা, হোয়াইট, ঠিক এই কালারটা, এর থেকেও সাদা। বাজ বিদ্যুৎ হলে যেরকম দেখি না সাদা রং হয়ে গেল সবদিকে, ওরকম সাদা। কেন জানবা? দেখো,
এই সাদা রং থেকে কিন্তু 7টা রং সৃষ্টি হয়েছে। এই সাদা রং থেকে আমরা দেখেছি যে 7টা রং সৃষ্টি হয়েছে। কি কি? প্রথমে হচ্ছে বেগুনি, ইংরেজিতে এটাকে আমরা বলবো ভায়োলেট। ইংরেজি নামটা যদি কেউ মনে রাখতে চাইছো ওটা আমি নিচে নিচে লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে বেগুনি, তারপরে হচ্ছে নীল, তারপরে হচ্ছে আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। কমলা, লাল, কলা লিখিনি কিন্তু আমি। তো এগুলা প্রত্যেকটা রঙের আদ্যাক্ষর বা প্রথম অক্ষরটা নিয়ে কিন্তু আমরা এটা একটা শব্দ বানাই যেটার নাম হচ্ছে বেনিয়া সহ কলা। মনে রাখবা, ইংরেজিতে আমাদের ভিভ জিও, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ভিভ জিও। যার যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করবে। কেউ দয়া করে আমাকে এগুলো কোশ্চেন জিজ্ঞেস করো না, স্যার নীলকে তো ব্লু বলে, ভি এর পর বি হবে, তারপর বেগুনিকে তো আমরা পার্পল জানতাম, তো ওখানে ভি কেন পি হবে, পিপ জিও হবে। তো এগুলো প্রশ্ন আমার জন্য না, তোমরা যখন 11-12 ফিজিক্স পড়বা তখন এগুলো প্রশ্ন জিজ্ঞেস করবা। যখন তোমাদেরকে 11 ফিজিক্স ক্লাস করবো তখন এগুলো সম্পর্কে বিশদে বলবো। ও আরেকটা জিনিস, যে সমস্ত মেয়েরা এই ভিডিওটা দেখছো তাদের আমি বলছি, ছেলেদের রং বোঝার ধারণা বা ক্ষমতা খুব কম। যদি কোনো ছেলে একটা রংকে লাল বলছে, মেরুনকে লাল বলছে, দয়া করে ওকে গালটাল দেওয়া দরকার নেই। আমাদের ছেলেদের প্রাথমিক ঐতিহাসিক কাল থেকে আমরা এমন ভাবে তৈরি যে আমরা রং ঠিকঠাক চিনবো না বা ঠিকঠাক ভাবে চিনবো না। যে লালের যে 30 ধরনের শেড হয়, হ্যাঁ ছেলেদেরকে বলছি, লালের 30 ধরনের শেড হয়, প্রত্যেকটা নাম কিন্তু আমরা জানবো না, আমরা সবথেকে লালই বলবো, ঠিক আছে? অথচ মেয়েরা কিন্তু অনেক রং, 30টা না বলতে হলে 15টা নাম মেয়েরা বলেই দিবে। এটার কারণ হচ্ছে ঐতিহাসিক সময়ে যখন মানুষ শিকার করে খেত, তখন সকাল সকাল মানুষরা নিজেদের মধ্যে একটা দল বানাতো, যেটা সব থেকে 2 দলে ভাগ হতো। সব থেকে শক্তিশালী দলটা যেত শিকার করতে, আর অন্য দলটা থেকে যেত হচ্ছে মহিলা বাচ্চাদের রক্ষা করতে বা গাছ টাছ কেটে আনতে, এরকম ধরনের কাজে। এবার মহিলারা কোথায় যেত? মহিলারা রান্না করতো, মহিলারা ফল পারতো, ফুল পারতো। এবার একটা মহিলা যখন ফল পারছে, ও দেখছে গাছের ফলের রংটা দেখে ওকে চিনতে হবে যে এটা বিষাক্ত কি বিষাক্ত না, বা এটা কার খাওয়া উচিত না, বা এটা দিয়ে রোগ সারবে কিনা, ওষুধ তৈরি হবে কিনা। সেই জন্য ওদের কাছে এমারেল্ড গ্রিন আর লিফ গ্রিন, এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা কিন্তু বিশাল জরুরি। আমরা জানি সবুজ আছে, এটা দিয়ে কাঁটা থাকতে হবে, ব্যাস, ট্র্যাপ লাগানোর জন্য, কাঁটা ঢাকার জন্য সবুজ ঘাস লাগবে, সবুজ আমরা নিচে আসতাম। ওটা লিভ গ্রিন, ডিপ গ্রিন, স্কাই গ্রিন, স্কাই গ্রিন তো হয় না, সরি, স্কাই ব্লু বা এরকম ধরনের আলাদা জিনিস কিন্তু আমরা ব্যবহার করি না। এই জিনিসটাই কিন্তু আমাদের কাছে প্রি হিস্টোরিক টাইম থেকে গেছে। সুতরাং সবাই চেষ্টা করবা একে অপরকে সাহায্য করার, আর একে অপরের অসুবিধাগুলো বুঝার এবং ওগুলো মেটানোর চেষ্টা করবা। এইভাবে করে সমাজ তৈরি হয়। বর্তমানে যেগুলো দেখছো ওইভাবে কিন্তু সমাজ তৈরি হয় না। তো এই ভিভ জিওর মধ্যে সান থেকে যে হোয়াইট কালারটা বেরাচ্ছে, তার এই 7টা রঙের মধ্যে সব থেকে লেটে আসে, যেভাবে করে আমাদের ম্যামের ক্লাস সব থেকে লেট এসছে, সেইভাবে সব থেকে লেটে আসে হচ্ছে ভি বা বেগুনি। আর সব থেকে তাড়াতাড়ি আসে আমাদের বিশ্ব স্যারের ক্লাস, সব থেকে তাড়াতাড়ি আসে সেটা হচ্ছে রেড বা লাল। এটা সব থেকে ফাস্ট, এটা সব থেকে স্লো, ঠিক আছে, লিখে নিলাম। এবার সব থেকে ফাস্ট বা স্লো হওয়ার কারণ কি, এটার জন্য তোমাদেরকে একটু ওয়েভ পড়তে হবে, একটু ধৈর্য ধরো, একটু ওয়েভটা পড়ে নাও। লাল একটা ওয়েভ কাকে বলে? একটা ওয়েভ বলে যখন একটা স্কেলের উপর এই যে উঁচু নিচু ঢেউটা আসছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তাহলে এই যে একটা টপ পয়েন্ট আর এই যে একটা বটম পয়েন্টের মধ্যে যে দূরত্ব, এটাকে বলবো আমরা একটা ওয়েভ। ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলবো? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব, ডিস্টেন্স, ওটাকে বলবো হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাই ওই বুঝতে পারছো ছোট ছোট জায়গা দিয়ে বেরিয়ে যায়। আর
যখন তুমি বেগুনির জন্য পড়ছো, বেগুনি বা ভাইলেটের জন্য পড়ছো, ভাইলেটের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয়? এরকম বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে। তাহলে এর একটা তরঙ্গ এত বড় তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এখানে, এর তরঙ্গ দৈর্ঘ্য দেখছো কতটুকু? এতটুকু, এখান থেকে এখানে এতটা, আর এর হচ্ছে এখান থেকে এখানে। তাহলে এত বড় জিনিসটা সবকিছুর মধ্যে দিয়ে বেরাতে পারছে না। যেমন আমরা সাইকেল নিয়ে সব জায়গা দিয়ে বেরিয়ে যাই, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে কার কিনেছে ওরা ট্রাফিকে বসে থাকে, বসে থাকার জন্য সিট আছে, আমাদের কাছে টাইম নেই। তো এই ওজোন গ্যাসটা কি করে, এই সূর্য থেকে যতগুলো রশ্মি আসে, এই ভি থেকে আর অব্দি যত রশ্মি আসে সবটিকে পার হতে দেয়। আর আমি এখানে লিখে দিচ্ছি ভি আই বি জি ওয়াই ও আর, আর পার হয়ে গেল, ও পার হয়ে গেল, ওয়াই পার হয়ে গেল, জি পার হয়ে গেল, ভি পার হয়ে গেল, আই পার হয়ে গেল। এগুলো সব পার হয়ে কিন্তু এখানে ভূমিতে, এখানে কিন্তু আমরা আছি, মানুষ আছে এখানটায়, অন্যান্য প্রাণী, মানুষ সবাই আছে, ঠিক আছে। আমরা সূর্যের আলো পাচ্ছি। ভায়োলেট বা বেগুনি রশ্মিটা আসলো, ধাক্কা খেয়ে চলে গেল, বাউন্স খেয়ে, ঠিক আছে, আসলো বাউন্স খেয়ে চলে গেল। কেন? কারণ এটার তরঙ্গ দৈর্ঘ্য এতটা বেশি, এই যে অক্সিজেনের যে ফরমেশন, এটার মধ্যে দিয়ে ও বেরাতে পারে না, কারণ কারোর উপর ধাক্কা লেগে ফেরত চলে যায়। বাকিরা ছোট ছোট আছে, বাকি রশ্মিগুলো ছোট ছোট আছে, এইভাবে করে ভিতর দিয়ে বের হচ্ছে। হলো? তাহলে এবার পরিষ্কার হলো কেন বেগুনি বা অতি বেগুনি রশ্মি ওজোন গ্যাসে আটকায় আর বাকিরা কেউ আটকা পড়ে না। এটা হয়ে গেল ওজোন গ্যাসের কাজ। ওজোন গ্যাস আমাদের কি কাজে লাগে? এবার তুমি বলবে স্যার এটা কাজ কেন? কাজ এই জন্য, কারণ অতিবেগুনি রশ্মিটা যদি পৃথিবীতে এসে পড়ে, অতিবেগুনি রশ্মি অন্যান্য রশ্মির তুলনায় খুব বেশি গরম হয়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ওটা কিন্তু বেশি শক্তি নিজের সঙ্গে নিয়ে চলে। এবার সূর্যের শক্তি বলতে তাপ শক্তি। এবার ওটা যদি পৃথিবীতে এসে পড়ে আমাদের অনেক ক্ষতি হবে, যেমন উষ্ণতা খুব বেশি বেড়ে যাবে, পৃথিবীর উষ্ণতা খুব বেশি বেড়ে যাবে, চাষবাস হবে না, রশ্মিটা ক্ষতিকারক আমাদের বা কোনো একটা প্রাণীর চামড়াতে যদি পড়ে তাহলে তার ক্যান্সার হতে পারে, ঠিক আছে, তার ক্যান্সার হতে পারে, বা অন্যান্য চামড়া জাতীয় রোগ বা ত্বকের রোগ হতে পারে। বরফ গলতে শুরু হবে, বিভিন্ন হিমবাহ বা যেখানে যেখানে বরফ জমা আছে, নর্থ পোল সাউথ পোল, এগুলো। গ্রিনল্যান্ডের, এটা তোমরা জেনে রাখো, পৃথিবীতে একটা দেশ আছে গ্রিনল্যান্ড, একটা আছে আইসল্যান্ড। আইসল্যান্ড সম্পূর্ণ সবুজ, একটুকু বরফ পাওয়া না। গ্রিনল্যান্ড সম্পূর্ণ সাদা, সম্পূর্ণ বরফে ঢাকা। নামগুলো কিভাবে দেওয়া হয়েছে আমার তো কোনো ধারণা নেই, নামও হয়তো এক্সচেঞ্জ করেছিল। যাক, তো এখানে আমরা জানতে পারলাম কি, যে অতিবেগুনি রশ্মি যদি পৃথিবীতে আসে তাহলে এগুলো এগুলো হবে। এবার তোমরা বলবা স্যার এগুলো তো হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বাড়ছে, গত কয়েক বছরে বেড়েই যাচ্ছে। পৃথিবীর উষ্ণতা বাড়ার সাথে সাথে মানুষের ক্যান্সারের রোগও বাড়ছে, এটা হয়তো জানো, আমি বললাম ক্যান্সার এর কেসেস বাড়ছে। তাছাড়া কি কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বরফ গলছে, বরফ তো অনেক গলছে, জলের পরিমাণ বাড়ছে। হ্যাঁ, কারণ আমাদের কিছু কিছু গ্যাসেস আছে যেগুলোর জন্য এই ওজোন স্তরটাতে কিন্তু ফুটো হচ্ছে। এগুলো গ্যাসেসের মধ্যে প্রাথমিক গ্যাস হচ্ছে এটা, নো লিখা নেই, নাইট্রোজেন অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, বা NO2, বা CO2, বা CH4, CH4 কে মিথেন বলে। নাম মনে না থাকলেও এগুলো সংকেত শুধু লিখে দিবা তাও হবে। CFCও হবে, CFC এর ব্যবহার যদি এখন বর্তমানে কমেছে তাও আমরা লিখে দিব, তখন লিখতে পারছি, মনে আছে লিখবা, উদাহরণ যা বা উদাহরণে ভরে দিবা খাতা, ঠিক আছে, বায়োলজিতে না, ফিজিক্স কেমিস্ট্রি কথা হচ্ছে। এগুলো সব হয়ে গেল, এগুলো সব গ্যাস আমরা ছাড়ছি। স্যার আমরা ছাড়ছি কই? এই দুটো তো তোমরা নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন এটা তো বায়োলজিতে পড়বাই। আমরা যখন কয়লার খনি থেকে কয়লা বের করি, গ্যাস থাকে, গ্যাস রূপে কি থাকে, এটা মিথেন। তো আমরা যত কয়লা বের করছি এটা রিলিজ হচ্ছে উপরে, আছে ওজোন স্তরে এভাবে করে ফুটা করে দিচ্ছে, অতিবেগুনি রশ্মি আসছে, মানুষকে আরো কালো করে দিচ্ছে, ক্যান্সার করছে, জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, জলের পরিমাণ বাড়াচ্ছে। জল বাড়িয়ে দিচ্ছে পৃথিবীতে, ভাববে না কিন্তু বরফ হিসাবে জলটা জমা আছে ওটাই কিন্তু তরল জল হিসাবে পৃথিবীর যে ভূমিটা আছে ওটার উপরে চলে আসছে, জলস্তর বৃদ্ধি। CO2 তো কথা বলার দরকার নেই, একমাত্র মানুষ আছে যে সব থেকে CO2 বাড়িয়ে চলেছে। মানুষ ছাড়া কোনো প্রাণী নাই যে এত বেশি CO2 বাড়ায়, মানুষ যেভাবে পপুলেশন ইনক্রিজ করছে।
তো এগুলো সব গ্যাসের জন্য কিন্তু ওজোন স্তরের ক্ষতি হচ্ছে। তো আজকের ক্লাস এতটাই থাকবে। প্রথম ক্লাসে অনেক কিছু পড়ালাম, সবাই নিজের নিজের পড়া ভালো মতো করে রাখবে। যেহেতু আমি এভাবে করে ভার্চুয়াল মোডে পড়াচ্ছি, তো তোমাদের কাছে পড়া ধরার আমার কাছে কোনো উপায় নাই। যদি কারো কিছু রিকমেন্ডেশন বা কিছু ফিডব্যাক থাকে তাহলে আমাদেরকে জানাবে কমেন্ট সেকশনে লিখে, আমরা সব কমেন্ট পড়ি। তো কোনো চিন্তা করো না যে তোমার কমেন্টটা পড়ে থাকবে। আজকে আমরা কি কি পড়লাম? প্রথমে পড়লাম বায়ুমণ্ডলের গঠন, তারপরে পড়লাম বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বিভিন্ন স্তরের আমরা কি করে লিখবো সেটা জানলাম। উষ্ণতা উচ্চতা ভিত্তিতে আমরা চাপের তারতম্য জানলাম। দিয়ে পরিশোধন স্রোত আর ঝড়টা খুব আমরা শান্ত মতো ভালো মতো জানতে পারলাম। আর তারপরে ওজোন স্তর কিভাবে তৈরি হয়, কি করে ক্ষয় হয়, আর ক্ষয় হওয়ার ফলাফল কি হয়, এগুলো সব জানতে পারলাম। পড়াটা দাগিয়ে রাখো। আগামী দিন আমি পড়াবো ওজোন স্তর কি করে আমরা বাঁচাতে পারি, বাঁচাচ্ছি না কিন্তু, বাঁচাতে পারি এটা জানতে পারবো। গ্রিন হাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো জানতে পারবো। শক্তির যথাযথ ব্যবহার, কাউকে মারার ওই শক্তি না কিন্তু, শক্তি বলতে জল শক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি, এগুলো সব শক্তিকে আমরা মানুষের কাজে বা পুরো পৃথিবীকে বাঁচানোর কাজে বা চালানোর কাজে কি করে ব্যবহার করতে পারি, এগুলো সব আমরা জানতে পারবো। তো এই কয়েকটা টপিক থাকবে সামনের দিন। আশা করছি আর দুটো ডেটে এটা শেষ হয়ে যাবে, তারপর আমি এক্সারসাইজ করাতে শুরু করব। চেষ্টা করবো নোটস দিতে হওয়ার, নাহলে আমি এখানে সলভ করে দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে। এরপর হচ্ছে আমাদের এর পরের চ্যাপ্টারটা আমি শুরু করব। আর যারা যারা বলছো যে স্যার এখানে অসুবিধা হচ্ছে, তো তাদেরকে একটাই আমার রেকমেন্ডেশন, প্লিজ অন্যান্য স্যারের ক্লাসগুলো ভালো মতো করো। তোমরা যেন ভালো মতো পড়তে পারো, ওই জন্যই আমরা এত খাটাখাটনি করছি। তো এখনকার জন্য এতটুকুই, গুড বাই। আর সবাই ভালো মতো পড়াশোনা করো। আমি নেক্সট ক্লাস নিয়ে 3 দিনের মধ্যে আবার চলে আসবো, ফিজিক্সের আবার টপিক নিয়ে। তো গুড বাই, জয় হিন্দ।